নীরা অন্তুর খোঁজটোজ রাখলো না আর। কঠিন সিদ্ধান্ত, কারোর সাথে কথা বলবে না, একদম না। নম্রতার বিয়ের পরে সময়গুলো যেন হাওয়ার বেগে ছুটতে লাগলো। হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে যেতে লাগলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। নতুন সংসার সামলানো, নতুন সম্পর্কগুলোতে মানিয়ে নেওয়া, এসবেই কেটে গেল বেশ কয়েক মাস। এসবের মাঝে বন্ধুদের সাথে যোগাযোগ আর রইল না। সবাই সবার মতো ব্যস্ত। এই ব্যস্ততার একঝাঁক অভিমানে নম্রতাও যোগাযোগের চেষ্টা করলো না। বিয়ের প্রায় 4-5 মাস পর মাস্টার্সের ক্লাস জয়েন করতে গিয়ে হঠাৎ এক খবরে থমকে গেল নম্রতা। পরিচিত এক ক্লাসমেটের কাছে জানতে পারলো নীরার বাচ্চাটা বেঁচে নেই। প্রেগন্যান্সির 20-22 সপ্তাহে মিসক্যারেজ হয়ে গেছে তার। অন্তু নীরা কেউই এখন ঢাকায় নেই। অন্তু চাকরিটা চট্টগ্রামে, নীরাকে নিয়ে সেখানেই তার বাস। প্রায় 1-2 মাস আগে চট্টগ্রামের এক মার্কেটে দেখা হয়েছিল তাদের। পুরো খবরটা শুনে মনটাই ভেঙে গেল নম্রতার। বুকের কোথাও চিনচিনে ব্যথা করে উঠল। বুক বেয়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। এক সময়কার মজবুত সম্পর্কগুলো চোখের সম্মুখে শিথিল হয়ে এলো। ছিঁড়ে গেল সুতা। আঁকড়ে ধরার চেষ্টাটা আর রইল না। ব্যস্ততা, বাস্তবতা আর মান অভিমানের করাঘাতে জীবনের কোমল ধারাগুলো অচেনা সাগরে ডুব দিল, মিশে গেল অতলে। রাত 11টা কি 12টা বাজে। আষাঢ় মাস। চারিদিক অন্ধকার করা বৃষ্টি। শহর জুড়ে লোডশেডিং। ল্যাম্পপোস্টের আলো জ্বলছে না, রাস্তায় হাঁটু পানি জল। পথঘাট ফাঁকা। গাড়ি ঘোড়া পাওয়া দুষ্কর। এমন আষাঢ়ে নিঝুম রাতে রিকশায় বসে আছে আরফান। রিকশার পাতলা কাগজ জড়িয়েও লাভ হচ্ছে না বিশেষ। হাতের ঘড়ি, ফোন সব ভিজে একাকার। ভেজা চুল থেকে টুপটাপ জল গড়াচ্ছে। রিকশা চালক উদ্দাম গতিতে ছুটছে। আশেপাশে কিছু দেখছে বলে মনে হচ্ছে না। আধা হাত জলে ঢাকা রাস্তায় টর্চ লাইটের অল্প আলোতে কিভাবে রাস্তা নির্ধারণ করা হচ্ছে জানা নেই আরফানের। আরফান দীর্ঘশ্বাস ফেলল। ঝড়ের গতি বাড়ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। 3 গুণ টাকা দিয়ে ভাড়া করা রিকশাটা ছিটকে গিয়ে পড়তে পারে বিশাল কোনো নর্দমায়। আরফান কপাল কুঁচকে ঘড়ি দেখার চেষ্টা করলেও দেখা যাচ্ছে না। ঘড়িটা এখনো ঠিকঠাক সময় দিচ্ছে কিনা সেও ভালো বোঝা যাচ্ছে না। রিকশা চালকের বয়স অল্প। ছটফটে কথা বলার অভ্যাস। ঝড়ের ঝাপটা পাড়ি দিতে দিতেই চেঁচিয়ে বলল সে। এই ঝড় বৃষ্টির রাইতে বাইরেছেন কেন স্যার? আপনার জন্য আমারও আইতে হইল। একটা ঠাডা বললে কেল্লা ফতে। আজকাল বৃষ্টির থেকে ঠাডার খবর বেশি শুনি। এই ঝড়ের মধ্যে বাইর হওয়া উচিত হয় নাই। আরফান জবাব দিল না। তার কপাল কুঁচকে আছে। মাথায় চলছে অসংখ্য চিন্তা। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা হলো নম্রতা। নম্রতা রাতে ভয় পায়। নিশ্চয়ই এই ঝড় বৃষ্টির রাতে ভয়ে সিটিয়ে আছে সে। মেয়েটা ভীষণ জেদি। ভয় পাবে তবু নিচে নামবে না, মায়ের কাছে বসবে না। ভয় নিয়ে আরফানের জন্য অপেক্ষা করবে। আরফান পৌঁছানোর পর ইচ্ছে মতো রাগ দেখিয়ে মায়ের কাছে ঘুমাতে যাবে। নম্রতা কোথায় ঘুমাচ্ছে তা নিয়ে আরফানের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তার আসল মাথা ব্যথাটা নিজের ঘুম নিয়ে। বিয়ের পর ভীষণ বাজে একটা অভ্যাস হয়েছে তার। নম্রতা আশেপাশে না থাকলে ঘুম হয় না। হাঁসফাঁস লাগে, মন ছটফট করে। সকাল হতেই মাথা ভার, মেজাজ খারাপ, প্রচন্ড হেডেক। বিগত 2 বছরে সমস্যাটা তরতর করে বাড়ছে। এই নিয়ে বিয়ের 6 মাসের মাথায় বাজে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল আরফান। নম্রতা তখন বাবার বাড়ি থাকছে। আরফান প্রথম রাত ঠিকঠাক কাটালো। দ্বিতীয় রাতে নম্রতার সাথে চাপা রাগ দেখালো। তৃতীয় দিনে রাত 2টোর সময় পৌঁছে গেল শ্বশুর বাড়ি। নুরুল সাহেব হতবাক হয়ে চেয়ে রইলেন। মেহেরুমাও বিস্মিত। বাড়ির জামাই মাঝরাতে বউ নিতে চলে এসেছে, কি আশ্চর্য। আরফান লজ্জায় মাথা তুলতে পারছে না। এদিকে নম্রতার হাসি থামে না। আরফানের সে কি রাগ! আরফানের হঠাৎ মন খারাপ হয়ে গেল। আজও নিশ্চয়ই ভয়ানক রেগে আছে নম্রতা। গটগট করে মায়ের কাছে চলে যাবে আবার। উফ, যন্ত্রণা! আরফান দীর্ঘশ্বাস ফেলল। অশান্ত মনটা ভীষণ চঞ্চল হয়ে বিড়বিড় করল। প্রিয় অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া ঘুমটা আমার অসম্ভব। টু দি পাওয়ার ইনফিনিটি। আরফান যখন ভেজা জবজবে শরীরে বাড়ি পৌঁছালো তখন প্রায় 1টা বাজে। ছাদের পাটাতনে টলটলে বৃষ্টির পানি। ঝড়ের তালে তালে অল্প অল্প ঢেউ। অন্ধকার ছাদে নূরের মতো আলো ছড়াচ্ছে অসংখ্য বেলি ফুল। বৃষ্টিকন্যার আদর পেয়ে লজ্জাবতী কিশোরীর মতো কেঁপে কেঁপে উঠছে কচি পাতা। ঝমঝমে নিরন্তর বৃষ্টিতে ভেসে যাচ্ছে ঘরের চালা। ভীষণ অন্ধকারে এক টুকরো হলদে আলো ছড়াচ্ছে দেয়ালে টাঙানো হারিকেন। আরফান ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। মুগ্ধ দৃষ্টিজোড়া গিয়ে পড়লো বারান্দার দ্বারে। বারান্দার দ্বার ঘেঁষে উদাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নম্রতা। হারিকেনের হলদে আলো এসে পড়ছে তার ডান গালে। অগোছালো শাড়ির ভাঁজে ভাঁজে। আরফানের শরীর শিরশির করে উঠল। বৃষ্টিতে গা ভাসিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বারান্দার দিকে। নম্রতা আগের মতো স্থির দাঁড়িয়ে রইল, ফিরেও তাকালো না। আরফান ভেজা জবজবে শরীর নিয়ে বারান্দায় উঠে আসতে তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠল ডাক পাখি। কে তুমি, কে তুমি? পাজি পাজি। আরফান হতাশ চোখে চাইল। ডাক পাখিটা আজকাল খুব বেয়াদব হচ্ছে।
নম্রতা তাকে উদ্ভট উদ্ভট কথা শেখাচ্ছে। সেই কথাগুলো আরফানকে দেখা মাত্রই উগরে দেওয়া হয়ে উঠেছে ডাক পাখির ভৃত্যগত দায়িত্ব। আরফান মাথাটা হালকা ঝুঁকিয়ে আলতো ফু দিল নম্রতার কানে। আরফানের চেষ্টা ব্যর্থ হলো। নম্রতার সাড়া পাওয়া গেল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ভেজা হাত বাড়িয়ে নম্রতার কপালে চুলগুলো কানের পাশে গুজলো। ভিজে যাওয়া ডাক্তারি ব্যাগটা পাশে রেখে মৃদু কণ্ঠে বলল, খুব বেশি রেগে আছেন ম্যাডাম? নম্রতা উত্তর দিল না। ডাক পাখি কি বুঝে বারংবার একই শব্দ আওড়াতে লাগলো, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। আরফান ভ্রু কুঁচকে তাকালো। ডাক পাখি তার বিরক্তি ধরতে পারলো বলে মনে হলো না। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছিলাম। রাতে ডিউটি না হলেও কাজ থাকে না বলুন? হঠাৎ এমার্জেন্সি পড়লে তো পেশেন্ট রেখে আসা যায় না নম্রতা। নম্রতা উত্তর দিল না। আরফান আচমকাই তার হাত টেনে নিজের দিকে ফেরালো। হালকা কাছে টেনে ভেজা হাতটা নম্রতার গালের উপর রাখলো। ছোট্ট করে বলল, আমি সরি, আর হবে না। খুব বেশি ভয় পেয়েছিলেন? নম্রতা হাতটা সরিয়ে দিয়ে ঘরের দিকে পা বাড়াতে পেছন থেকে আঁচল টেনে ধরল আরফান। ভেজা শরীরে দুই বাহু বাড়িয়ে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মহারানী, কথা বলছেন না কেন? বললাম তো আর হবে না। ব্যারিস্টার সাহেবের মেয়েকে অন্তরের অন্তঃস্থল থেকে সরি জানাচ্ছে এই মাসুম নিরাপদ ডাক্তার। এবারের মতো ক্ষমা করুন প্লিজ। নম্রতার মন গলল না। আরফানের শক্ত বাঁধন ছাড়িয়ে চুপচাপ ঘরে ঢুকে গেল সে। আরফান খুব ভালো করে জানে বউ আজ ঘরে থাকবে না। দেরি করার শাস্তি স্বরূপ ছাতা হাতে সুরসুর করে শাশুড়ির ঘরে বিছানা পাতবে। আরফান দ্রুত ভাবার চেষ্টা করলো। নম্রতা ছাতা হাতে বেরিয়ে দেখলো আরফান নেই। বারান্দা পেরিয়ে ছাদে এসে দাঁড়ালো। অন্ধকারে আশেপাশে চোখ বুলালো। কোথায় গেল আরফান? নম্রতাকে চমকে দিয়ে আচমকায় পেছন থেকে পাজা কোলে তুললো আরফান। নম্রতার হাতের ছাতা সরে গেল। ঝমঝমে বৃষ্টিতে ভিজে গেল সারা গা। নম্রতা চোখ মুখ কুচকিয়ে চেঁচিয়ে উঠল। আরে কি করছেন, নামান, ভিজে গেলাম। আরফান নম্রতাকে কোলে নিয়ে দুই একটা চক্কর দিল ছাদে। ছপছপ করে উঠল জমে থাকা জল। নম্রতা বেকায়দায় পড়ে ছাতা ফেলে দুই হাতে গলা জড়িয়ে ধরল। বৃষ্টির দাপটে চোখ দুটো ছোট ছোট করে বলল, কি হচ্ছে? আরফান আচমকায় চুমু খেলো নম্রতার ঠোঁটে। নম্রতা অবাক চোখে চেয়ে রইল। এলোমেলো হয়ে গেল চিন্তা। আরফান ঠোঁট টিপে হাসলো। দ্বিতীয় চুমুটা দিয়ে ফিসফিস করে বলল, আপনার জন্য আপনার জন্য টানা 1.5 ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজেছি ম্যাডাম। এত সহজে ছেড়ে দেব ভাবলেন কি করে? আজ সারা রাত বর্ষণ চলবে, সহ্য করার দায় আপনার। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হাত পা ছোড়াছুড়ি জুড়ে দিল। দুই একটা শক্ত ধাক্কা লাগলো আরফানের বুকে। তার বিদ্রোহী মন এত সহজে হার মানবে কিছুতেই না। নম্রতার বাচ্চা মতে হেসে ফেলল আরফান। নম্রতাকে নামিয়ে দিয়ে বিদ্রোহী হাত দুটোকে এক হাতে পিচমোড়া করে চেপে ধরল আরফান। ভ্রু নাচিয়ে বলল, এত লাফালাফি করে লাভ নেই সুন্দরী। আপনাকে বাঁচানোর জন্য কোনো রাজকুমার ছুটে আসবে না। তার থেকে বরং রাজদ্রোহীকেই মেনে নিন। রাজদ্রোহীও বংশদূষণ নয় মহারানী। একটা সুযোগ অন্তত দিন। কথাটা বলেই হাসলো আরফান। নম্রতা ভাব নিয়ে বলল, এত সহজ? মহারানীকে মুক্তি করে তো দেখুন। রাজদ্রোহীর আরফান উত্তর দিল না। নম্রতার ভেজা জবজবে চুলগুলোতে আঙ্গুল বুলালো। চুলগুলো খুব মনোযোগ দিয়ে গোছালো। দুই আঙ্গুলের জগা দিয়ে পাশের গাছ থেকে দুটো বেলি ফুল তুলে এনে খুব যত্ন করে গুজে দিল নম্রতার কানের পাশে। আরো কিছু ফুল ছিঁড়ে নিয়ে আলতো চুমু খেলো নম্রতার কপালে। নম্রতার হাত দুটো মুক্ত করে ভেজা চুলে একের পর এক ফুল গুজতে লাগলো আরফান। কালো চুলগুলো শুভ্র ফুলে সাজাতে ব্যস্ত আরফানের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল নম্রতা। অসম্ভব সুন্দর চোখ দুটোর কুঞ্চন প্রসারণে বিমোহিত হলো দৃষ্টি। রাগ অভিমান ধুয়ে গেল। অন্যরকম অনুভূতিতে ধুকপুক করে উঠল বুক। প্রেয়সীকে মন মতো সাজিয়ে নিয়ে চোখ তুলে তাকালো আরফান। মিষ্টি এসে চুমু খেলো প্রিয়তমার চোখে। নম্রতা চোখ বুঝলো। ছাড়া পেয়েও নম্রতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বাঁকা হাসলো আরফান। শিকার বশ মেনেছে বুঝতে পেরে ঘাড় নুইয়ে ফিসফিস করে বলল, মুক্ত করেছি, গর্দান নেবেন না মহারানী। নম্রতা এক পলক চেয়ে মাথা নিচু করলো। ভীষণ লাজুক মুখটি তুলে বলল, মহারানী গর্দা নয়, বর্ষণ চাই। আরফানের হাসি বিস্তৃত হলো। ভেজা শীতল হাত দুটো নম্রতার মসৃণ কোমরের উপর রাখলো। নম্রতাকে কাছে টেনে নিতে নিতে আষাঢ়ে আকাশের দিকে চাইলো। পর মুহূর্তে চোখ ফিরিয়ে চোখ রাখলো প্রিয়তমার চোখে। ফিসফিসিয়ে বলে, প্রেমময় বর্ষণ এত সুন্দর কেন শ্যামলতা? ঘড়িতে 10টা বাজে। আরফান বিছানা ছেড়েছে প্রায় ঘন্টা খানেক হলো। অথচ নম্রতার খবর নেই। সারা বিছানা জুড়ে এলোমেলো ঘুমাচ্ছে।
আরফান হাসপাতালের জন্য তৈরি হয়ে নম্রতার মাথার কাছে বসলো। কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে কাঁথা টেনে ঢেকে দিল নিরাবরণ গা। আরফান মাথা নুইয়ে জুতো পড়তে পড়তে নরম কণ্ঠে ডাকলো, নম্রতা, নম্রতা উঠুন, বেলা হয়েছে। মা নিজে অপেক্ষা করছে। নম্রতার সাড়া নেই। আরফান আবার ডাকতেই নড়ে চড়ে উঠল নম্রতা। ঘুম ঘুম কণ্ঠে বলল, আর একটু ঘুমাবো প্লিজ। আপনার অফিস 9টায়, এখন 10টা বাজছে। চাকরি থাকবে? নম্রতা চোখ পিটপিট করে তাকালো। আলস্য নিয়ে উঠে বসে মৃদু হাসলো। আরফানের জুতা পরা শেষ। নম্রতার মুখোমুখি পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে ততক্ষণে। নম্রতার দিকে কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে থেকে মৃদু গলা খাকারি দিল আরফান। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও চাইলো, ভ্রু নাচিয়ে বলল, ব্যাপার কি? ব্যাপার ভয়াবহ। ভাবছি চাকরিটা ছেড়ে দিব। চাকরি বাকরি ভালো লাগছে না। 2 বছর চাকরি করে শখ মিটে গিয়েছে। ভাবছি কিছুদিন বাপের টাকাই খাবো। চলবে না? আরফান হেসে ফেলল। বিছানার পাশ থেকে সরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। টাই ঠিক করতে করতে নম্রতার দিকে তাকালো। হঠাৎ এমন সিদ্ধান্ত? নম্রতা আবারও হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কাঁথায় নাক মুখ ঢেকে আবারও উকি দিল বাইরে। ঠোঁট উল্টে অলস ভঙ্গিতে বলল, আপনি টিপিক্যাল হাজব্যান্ড হলে যে ধরে চাকরি বাকরি করা যেত। মাও টিপিক্যাল না, তাই চাকরি করে মজা পাচ্ছি না। তার থেকে বরং ঘুমাই, গুড ফর হেলথ। কথাটা বলে চোখ বন্ধ করে ফেলল নম্রতা। আরফান টাই চুল ঠিক করতে করতে আবারও নম্রতার দিকে তাকালো। বেরিয়ে যাওয়ার আগে মাথা নুইয়ে নম্রতার কপালে হালকা চুমু দিতেই চোখ মেলে হেসে ফেলল নম্রতা। আরফান নম্রতার ডান গালে আলতো স্পর্শ করে বলল, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে তারপর ঘুমোন। বেশিক্ষণ বিছানায় থাকবেন না। 10:30টার আগে খাবার খাওয়া চাই। আমি ঠিক 11টায় ফোন দেব। আসছি। আল্লাহ হাফেজ। নম্রতা মিষ্টি করে হাসলো। আরফান বেরিয়ে যেতেই কাঁথায় চোখ মুখ ঢেকে ঘুমানোর প্রস্তুতি নিল সে। ঘুম হলো না। ঘুম ঘুম পাচ্ছে অথচ ঘুম আসছে না। মহা বিপদ। নম্রতা এপাশ ওপাশ করতে করতে হঠাৎ লাফিয়ে উঠে বসলো। হুট করে মনে পড়ে গেল ডাক পিয়নের কথা। আরফান নিশ্চয়ই চিঠি রেখেছে আজও। নম্রতার ঘুম ছুটে গেল। আরফানের চিঠি পড়ার লোভে দৌড়ে বিছানা ছাড়লো। আচ্ছা, কি থাকতে পারে চিঠিতে? শ্যামলতা, ঘড়িতে এখন 2:20 তীব্র ঠান্ডার রাত। রুম হিটারের বদৌলতে কুকড়ে যাওয়া থেকে বেঁচে আছি কোনো রকমে। বাইরে সন্ধ্যা থেকেই ভয়াবহ তুষারপাত। আলি আর এলিক্স কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আমি ঘুমাতে পারছি না। চোখ বুঝলে এই রাজ্যে সব কষ্টগুলো চেপে ধরছে বুক। শান্তি পাচ্ছি না। ভয় করছে, ভীষণ ভয়। তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্নতার আজ 760তম দিন। তোমার নামে 304 নম্বর চিঠিটা লিখতে বসে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আসলে আমার চলবে না। এই যে চিঠি পাওয়ার পরও একটা বারও আমায় কেন ফোন করার প্রয়োজন বোধ করলে না? এই অভিমানটা আমি ধরে রাখতে পারছি না। পুরুষিত সব ইগো পাশে রেখে বরাবরই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি কি সত্যি ভুলে গেলে আমার শ্যামলতা? তাহলে আমি কেন পারছি না? আর খুব একা লাগছে আজ। এই বিশাল পৃথিবীতে বড্ড অসহায় একজন। মাসখানেক হলো বাবা মারা গিয়েছেন। মা যখন ফোন দিয়ে বলল, আমি বিশ্বাস করতে পারিনি। ভিডিও কলে বাবা সাদা কাপড়ে মোড়া সেই প্রতিচ্ছবিটা এখনো চোখে ভাসে, গায়ে কাটা দেয়। আবার বাবাটা কত অভাগা দেখো। শেষ সময়ে এসে দুটো ছেলের কারো কাঁধেই ভর ছাড়তে পারলেন না। বাবা আমাকে অসংখ্যবার কাঁধে উঠালেও আমি বাবাকে কাঁধে উঠাতে পারলাম না। এই কষ্টটা যে কিছুতেই ভুলে যাওয়া যাচ্ছে না শ্যামলতা। এই ভিন দেশটাকে হঠাৎ ভীষণ বিষাক্ত ঠেকছে, অসহ্য ঠেকছে সব। বারবার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দেশে পাড়ি জমাই আমার। সেই দেশটাতে যেখানে অপেক্ষায় আছে আমার অসহায় মা, অবুঝ নিধু, আর তুমি। অ্যালেক্সের ধারণা আবার এই চিঠি লেখা, অপেক্ষা, এসব ভীষণ পাগলামো আলাপ। তবে আলীর মত ভিন্ন। সে তোমায় কি নামে ডাকে জানো? সে তোমায় বলে ম্যাজিক অ্যাঞ্জেল। তার ধারণা তুমি আমার মন ভালো করার ম্যাজিক। এই দীর্ঘ অপেক্ষার পর হুট করে একদিন ফিরে এসে আমার সব মন খারাপ ভাসিয়ে দেবার অভাবনীয় ম্যাজিক হবে তুমি। এই নিয়ে অ্যালেক্স আর আলীর মাঝে সে কি তর্ক? আচ্ছা, অ্যালেক্স আর আলীর পরিচয়টা এর আগে দিয়েছিলাম তোমায়? আমি ঠিক মনে করতে পারছি না। অ্যালেক্স আলী আমার ভিনদেশি বন্ধু। এখানে এসেই পরিচয়। অ্যালেক্স আমেরিকান আর আলী তুর্কিশ যুবক। দুজনেই বন্ধু হিসেবে দুর্দান্ত। এইটুকু পড়ে থামলো নম্রতা।
আরফান ইউএস থাকাকালীন তার জন্য লেখা পুরাতন চিঠিগুলি পড়তে বরাবরই ভালো লাগে নম্রতার। মনে পড়ে যায় হাজারো স্মৃতি, কিন্তু আজ ভালো লাগছে না। হঠাৎ করে ভীষণ মন খারাপ লাগছে। আজকাল ভীষণ মুড সুইং হচ্ছে। কখনো অযথায় ফুরফুরে লাগছে, কখনো বা অযথায় কেঁদে কেটে চোখ ভাসাতে ইচ্ছে করছে। নম্রতা চিঠি হাতে বারান্দার দোলনায় ঠায় বসে রইল। বর্ষার শিরশিরে বাতাসে শীত লাগছে। রাতভর বৃষ্টি হওয়ায় ঝকঝক করছে চারপাশ। নম্রতা আশেপাশে চেয়ে আবারও কোলের উপর রাখা চিঠির দিকে তাকালো। চিঠির পাতায় শূন্য দৃষ্টিতে চেয়ে থম ধরে বসে রইল কিছুক্ষণ। চোখ তুলে পাশে ঝুলানো ডাক পাখির খাঁচার দিকে চেয়ে বলল, আমার ভীষণ মন খারাপ লাগছে ডাক পাখি। তুই জানিস প্রচন্ড মন খারাপ হলে কি করতে হয়? প্রচন্ড মন খারাপ হলে কেঁদে ফেলতে হয়। তুই আমাকে কেঁদে ফেলার মতো কোনো কষ্ট মনে করিয়ে দিতে পারবি? ডাক পাখি নম্রতার কথা বুঝলো কি বুঝলো না বোঝা গেল না। সে স্বভাবসুলভ তীক্ষ্ণ কণ্ঠে চেঁচাতে লাগলো, মন খারাপ, মন খারাপ, মন খারাপ। নম্রতা দীর্ঘশ্বাস ফেললো। হঠাৎ করে চোখ দুটো টলমল করে উঠল তার। সেদিন নীরার খবরটা শুনে থমকে গিয়েছিল নম্রতা। এত বড় দুর্ঘটনা, শহর ছেড়ে যাওয়ার মতো এত বড় ঘটনা থেকে জানানো হয়নি বলে মন খারাপ হলো। তার থেকেও মন খারাপ হলো নীরার বাচ্চাটার জন্য। বাচ্চাটা কি তাদের এই মান অভিমানের প্রগাঢ়তার অভিমান করে পৃথিবীতে আসার সিদ্ধান্ত পাল্টালো? নম্রতা বাড়ি ফিরে সারাটা দিন ফোন হাতে বসেছিল সেদিন। বারবার ডায়াল করতে নিয়েও ডায়াল করা হয়ে ওঠেনি। ফোন দিয়ে কি বলবে সে? এত বড় দুর্ঘটনার এতদিন পর কি খবর নিবে নীরার? নীরা যদি ফট করে বলে ফেলে, বাচ্চাটা তো নষ্ট হয়েছে, এবার খুশি হয়েছিস, তবে কি সহ্য করতে পারতো নম্রতা? সেদিন রাতে ঘুম হলো না নম্রতার। ডাক পাখির খাঁচাটা কোলে নিয়ে বারান্দার দোলনাটাতেই বসে রইল সারা রাত। তারপর কিভাবে যেন কেটে গেল প্রায় তিনটি বছর। হাজারো অস্বস্তি অনিশ্চয়তার বেড়াজালে পরিচিত নাম্বারটিতে আর ডায়াল করা হয়ে উঠল না। নিরুদ্দেশ নাদিমকে আর ফিরে পাওয়া হলো না। কোথায় হারিয়ে গেল ছেলেটা? নাদিম হারিয়ে যাওয়ার পর বেশ কিছুদিন বেশ ভালোই যোগাযোগ রেখেছিল রঞ্জন। ওখানে থেকে চেষ্টা করেছিল, চেষ্টা সফল হলো না। নাদিমকে খুঁজে পাওয়া গেল না। নম্রতা তখনই অবাক হয়ে খেয়াল করলো নাদিমের দাদাবাড়ি বা আত্মীয় স্বজন সম্পর্কে বিন্দুমাত্র তথ্য তারা জানে না। অন্তুর বিয়ের সময় বড় মামা নামে কারো কথা শুনেছিল, কিন্তু সেই বড় মামার বসতি সম্পর্কেও কোনো রকম সন্ধান তারা জানে না। রঞ্জনের ধারণা ময়মনসিংহের কোথাও হবে, কিন্তু ময়মনসিংহ তো ছোট শহর নয়। অত বড় বিভাগ থেকে নির্দিষ্ট একটা মানুষকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব? তারপরও নাদিম সত্যি সেখানে আছে কিনা তারই তো কোনো নিশ্চয়তা নেই। কিসের ভিত্তিতে খুঁজে বেড়াবে তারা? নাদিমের মুখে শুধু একজনের কথাই শোনা যেত, সে হলো নাদিমের বোন। নাদিম কথার ফাঁকে মাঝে মাঝে বলতো তার একটা বোন আছে, কিন্তু সেই বোনের নাম ধাম ঠিকানা কিছুই বলতে শুনেনি তারা। বোনটা আদৌ বেঁচে আছে কিনা কে জানে। নাদিম নিখোঁজ হওয়ার দ্বিতীয় দিন মৌসির কাছেও খোঁজ নিয়েছিল অন্তু। মৌসি অবাক চোখে চেয়েছিল, হঠাৎ ডুকরে কেঁদে উঠেছিল, কিন্তু কোনো খোঁজ দিতে পারেনি। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বারান্দার লতানো গাছে হাত বুলালো। ভেজা পাতার স্পর্শ পেতেই চপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। দোলনায় মাথা ঠেকিয়ে উদাস চোখে চেয়ে রইল মেঘাচ্ছন্ন আকাশে। নম্রতা জানে নাদিমকে খুঁজে পাওয়া যাবে না। তোমার শরীর খারাপ আম্মু? বারান্দার দরজা থেকে শাশুড়ি মায়ের কণ্ঠ ভেসে আসতেই সোজা হয়ে বসলো নম্রতা। ছোটে হাসি টেনে নিয়ে বলল, না মা, মাত্র বিছানা ছাড়লাম, মাথাটা খুব ভার লাগছিল। এই যা, তেমন কিছু না, পাশে বসো। ভদ্রমহিলা মৃদু হাসলেন। দোলনায় নম্রতার পাশে বসতে বসতে বললেন, অফিস নেই আজ? নাস্তাও করনি এখনো? নিষ্পাপ ফোন দিলে কিন্তু আমি একদম মিথ্যা বলতে পারবো না। নম্রতা হাসলো। শাশুড়ি মাকে দুহাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে বলল, অফিস আপাতত বাদ, ভাবছি রান্নাঘরে তোমার অ্যাসিস্ট্যান্ট হব আজ। মা, আজ তোমার পছন্দের খাবারগুলো করলে কেমন হয়? ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, আমার পছন্দের খাবার কেন? ভদ্রমহিলা হেসে ফেললেন। নম্রতা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, শোনো মা, তুমি কিন্তু নিদ্রা আপুর কাছে যাওয়ার চিন্তাও করবে না। তুমি ওখানে গেলেই নিদ্রা আপু তোমাকে 4-5 মাসের জন্য রেখে দেয়। এসব কি? আমি তোমাকে যেতে দিচ্ছি না। ব্যাস, তার থেকে বরং নিদ্রা আপুকে চলে আসতে বলো। আমি তাকে তার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। আমি অলরেডি অনেকগুলো রান্না শিখে ফেলেছি। নিদ্রা আপুর সবচেয়ে প্রিয় খাবার কি মা? সরিষা ইলিশ, ঝাল ঝাল কলিজা ভুনা, ছোট মাছ ভাজি। নম্রতা গল্প করতে করতেই দোলনায় পা তুলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।